ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ৩২। মেক্সিকো সিটির আকাশটা আজ তামাটে রঙের। অফিসের কাজঘেরা কেবিনে বসে জাভিয়ান শেষ মুহূর্তে নথিপত্রগুলো যাচাই করে নিচ্ছিল। পারফিউম সাম্রাজ্যের প্রতিটি খুঁটিনাটি আজ সে রায়হানের জিম্মায় ছেড়ে দিচ্ছে। রায়হান যখন কেবিনে ঢুকলো, জাভিয়ানের চোয়াল শক্ত আর দৃষ্টিতে এক অনড় সংকল্প। রায়হান, লজিস্টিক্স থেকে অপারেশন সব এখন তোমার হাতে। আমি আগামী কয়েকদিন একদম অফ গ্রিড থাকছি। কোনো ফোন কল, কোনো ইমার্জেন্সি যেন আমার আর জিনিয়ার মাঝখানে না আসে। জাভিয়ানের কণ্ঠস্বর ধারালো তরবারির মতোই শোনালো। রায়হান ডেস্কে সই করা ফাইলগুলো গুছিয়ে নিতে নিতে একটু বাঁকা হেসে বলল, সবই তো বুঝলাম স্যার, কিন্তু আমার একটা কথা ছিল। এবার অন্তত বাসরটা করেই ফিরুন। অনেক তো হলো। জাভিয়ান ফাইল থেকে চোখ তুলে রায়হানের দিকে তাকালো। ঠোঁটের কোণে সরু হাসি রেখা টেনে বলল, আমার বাসর দেখার জন্য দেখছি আমার চেয়েও বেশি তুমি এক্সাইটেড না? রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে রসিকতার সুরে বলল, কি আর করব স্যার, আমার কপালে তো আর এই জন্মে বউ জুটবে বলে মনে হচ্ছে না আপনি বেঁচে থাকতে। তাই অন্যজনের বাসর নিয়ে যত চিন্তা। জাভিয়ানের চোখের দৃষ্টি মুহূর্তে গম্ভীর হয়ে এলো। জানালার ওপাশে মেঘলা আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তানবি এখন মেন্টালি সিক রায়হান। ওর উপর দিয়ে যে ঝড় গেছে তাতে এখন এসব ভাবা একদম ঠিক হবে না। রায়হান এবার অবাক হয়ে জাভিয়ানের দিকে তাকালো। বিস্ময় চেপে রাখতে না পেরে বলেই ফেলল, স্যার আপনি কিভাবে থাকেন বলেন তো? এতগুলো মাস হয়ে গেল অথচ আপনি নিজেকে এভাবে কন্ট্রোল করে আছেন। জাভিয়ান আর কোনো উত্তর দিল না। তার নীরবতায় বুঝিয়ে দিল, তানভীর প্রতি তার ভালোবাসা কেবল শরীরী তৃষ্ণায় সীমাবদ্ধ নয়, দায়িত্বের বোঝা অন্যের কাঁধে ঝেড়ে ফেলে। জাভিয়ান যখন ভিলা অ্যাসপেরেঞ্জার দোরগোড়ায় পৌঁছালো, তখন সন্ধ্যার আলোয় ভিলাটা এক রহস্যময় প্রাসাদের মতো ঝকঝক করছে। রুমে ঢুকে জাভিয়ান দেখল, তানবি অর্থাৎ তার জিনিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। জাভিয়ানকে দেখা মাত্রই তানভীর আর নিজেকে ধরে রাখতে পারল না। সব ভয় আর ক্লান্তি ঝেড়ে ফেলে সে দ্রুত এসে জাভিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর বুকের মাঝে মুখ লুকিয়ে তানভি যেন দীর্ঘদিনের হারানো কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পেল। জাভিয়ানও পরম মমতায় ওকে বাহুবন্দি করল। জাভিয়ান আলতো করে তানভীর কপালে চুমু খেয়ে বলল, তানভি শান্ত হও, আমরা এখনই বের হচ্ছি। আমি আমার প্রয়োজনীয় কয়েকটা শার্ট প্যান্ট গুছিয়ে নিয়েছি, কিন্তু তোমার কোনো ব্যাগ নিতে হবে না। সব পুরনো মায়া আজ আমরা এই ভিলাতেই ফেলে যাব। চলো তোমাকে নিয়ে এক নতুন জীবনের পথে রওনা হই। তানভি কোনো প্রশ্ন করলো না। জাভিয়ানের এই অধিকারবোধ এখন ওর কাছে পরম আশ্রয়ের মতো। গাড়ি যখন মেক্সিকোর সবচেয়ে দামি এবং নান্দনিক শপিং মল লা গ্রান্ড প্লাজার সামনে এসে থামলো, জাভিয়ান তানভীর হাতটা নিজের শক্ত মুঠোয় পুরে নিল। মলের ভেতরে ঢোকার পর জাভিয়ান এক জহুরির মতোই হয়ে উঠল, যে তার শ্রেষ্ঠ রত্নটিকে সাজানোর জন্য অস্থির। সেলস গার্লরা এগিয়ে আসতে চাইলেও জাভিয়ান হাত তুলে বারণ করে দিল। সে নিজেই নিজের পছন্দে তানভীর জন্য পোশাক বেছে নিতে শুরু করলো। শপিং মলের উজ্জ্বল আলোর নিচে জাভিয়ান একের পর এক দামি পোশাক দেখছিল। তার চোখ আটকে গেল একটি চমৎকার এমব্রয়ডারি করা গ্রাউনে। সে তানভীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, জিনিয়া, এই ড্রেসটা একবার ট্রায়াল দিয়ে দেখো তো। তানভীর নিঃশব্দে ড্রেসটা নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে গেল। জাভিয়ান ট্রায়াল রুমের বাইরে পকেটে হাত দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। তানভীরকে হেল্প করার জন্য ভেতরে একজন সেলস গার্ল আগে থেকে ছিল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে অন্য একজন কর্মী উচ্চস্বরে ডেকে উঠল, এলিনা, এদিকে শোনো। এলিনা নামটা কানে পৌঁছানো মাত্রই তানভীর হৃদস্পন্দন যেন থমকে গেল। এক নিমেষে ওর চোখের সামনে ভেসে উঠল বোন এলিনা আর ভ্যালেরিয়ার মুখ। সেই বিভীষিকাময় স্মৃতি যা সে মন থেকে মুছে ফেলতে চাইছিল, তা আবার জীবন্ত হয়ে উঠল। বুক চিরে এক তীব্র হাহাকার বেরিয়ে এলো ওর। তানভীর ট্রায়াল রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। বাইরে থাকা অন্য এক সেলস গার্ড ভেতর থেকে কান্নার শব্দ শুনে ঘাবড়ে গেল। সে দ্রুত জাভেনের কাছে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ম্যাম হঠাৎ খুব জোরে কাঁদছেন। কথাটা শোনা মাত্রই জাভেনের চোয়াল শক্ত হয়ে গেল। ওর শান্ত চোখ দুটো মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। সে এক মুহূর্তে অপেক্ষা না করে ট্রায়াল রুমে দরজার দিকে এগোলো। সেলস গার্লটি ভয়ে সামনে এসে হাত বাড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো। স্যার প্লিজ, ভেতরে যাবেন না, ওটা মেয়েদের ট্রায়াল রুম। গেট আউট। জাভিয়ান দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে উঠল। এক ধাক্কায় মেয়েটিকে সরিয়ে দিয়ে সে দরজায় লাথি মেরে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই সে দেখল তানভীর মেঝেতে বসে দুই হাঁটুতে মুখ গুজে ঢুকরে কাঁদছে। জাভিয়ানের বুকটা যেন কেউ চিরে ফেলল। সে দ্রুত তানভীরকে টেনে নিজের শক্ত বুকের মাঝে নিয়ে এলো।
জিনিয়া, কি হয়েছে তোমার? শান্ত হও, আমি আছি তো। জাভিয়ান ওর চুলে হাত বুলিয়ে ওকে আশ্বস্ত করার চেষ্টা করছিল, কিন্তু তানবীর কান্না থামছিল না। জাভিয়ানের মাথা তখন রাগে কাজ করছিল না। পাশে দাঁড়িয়ে থাকা সেই এলিনা নামের সেলস গার্লটি ভয়ে থরথর করে কাঁপছিল। জাভিয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে পকেট থেকে নিজের রিভলভার বের করলো। চোখের পলকে সে এলিনার কপালে বন্দুকের নল ঠেকিয়ে গর্জে উঠল, কি করেছিস তুই আমার জিনিয়ার সাথে? কি বলেছিস ওকে যে ও এভাবে কাঁদছে? সত্যি কথা বল, না হলে তোর লাশ এখানেই পড়বে। এলিনা ভয়ে কথা বলতে পারছিল না, তার চোখের জল গড়িয়ে পড়ছিল। পুরো শপিং মলে তখন এক আতঙ্কিত নিস্তব্ধতা নেমে এলো। জাভেদের হাতের বন্দুকটা এলিনার কপালে সজোরে চেপে বসে আছে, ওর আঙুল টিগারে স্থির, আর চোখে মুখে খুনির আবেশ। পুরো শপিং মলের কর্মীরা ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। ঠিক তখনই তানভীর জাভেনের হাতটা খপ করে ধরে ফেলল। ওর গলার স্বর কান্নায় ভারী হয়ে আসলেও সে জাভিয়ানকে থামানোর জন্য চিৎকার করে উঠল, জাভিয়ান থামুন প্লিজ, বন্দুকটা নামান। তানভীর ওর হাতের ওপর নিজের হাত রেখে টেনে নামানোর চেষ্টা করলো। জাভিয়ান তখনও রাগে ফুঁসছে, সে তানভীর দিকে তাকিয়ে হুংকার দিয়ে বলল, কেন থামবো জিনিয়া? এই মেয়েটা নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। কেউ আমার জিনিয়ার চোখে পানি আনলে আমি তাকে জ্যান্ত রাখবো না। তানভীর এবার জাভিয়ানের সামনে এসে ওর বুকে হাত রাখলো, ধরা গলায় বলল, না জাভিয়ান, ও কিছু করেনি। আমি শুধু এই মেয়েটির নাম শুনে কেঁদেছি। ওর নাম এলিনা, আর সেই নামটা শোনার পর আমার বোনের কথা মনে পড়ে গিয়েছিল। ও একদম নির্দোষ। তানভীর মুখে এলিনা নামটা শুনে জাভিয়ানের রাগ কম তো হলোই না, বরং আরও বেড়ে গেল। সে পাশে দাঁড়িয়ে থাকা ম্যানেজারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গর্জে উঠল, আমার জিনিয়ার সামনে কেন এলিনা নাম উচ্চারণ করা হলো? জানো না এই নামটা ওর জন্য কতটা যন্ত্রণার? তোমাদের সাহস কি করে হয় ওর সামনে এই নাম ডাকার? শপিং মলের ম্যানেজার কাঁপতে কাঁপতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এলিনা নামের মেয়েটি তখন ভয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। জাভিয়ান যখন আবারও বন্দুকটা উঁচিয়ে ওদের দিকে এগোতে চাইল, তখন তানবি তাকে শক্ত করে জড়িয়ে ধরল। জাভিয়ান প্লিজ শান্ত হন, ওনাদের কি দোষ? ওনারা তো আর জানতেন না যে এই নামটা আমার অতীতকে মনে করিয়ে দিবে। ওনারা তো শুধু নিজেদের কাজ করছিলেন। আমার জন্য কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করবেন না, দোহাই আপনার। তানভীর আকুতি আর ওর শরীরের কম্পন জাভিয়ান অনুভব করতে পারল। তানভীর এই মিনতি জাভিয়ানের ভেতরের আগুনটাকে কিছুটা হলেও স্মিত করলো। সে দীর্ঘশ্বাস ফেলে বন্দুকটা নামিয়ে নিল এবং পকেটে পুরল। তবে ওর চোখ থেকে হিংস্রতা তখন পুরোপুরি যায়নি। সে এলিনার দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, আজ শুধু আমার জিনিয়ার জন্য তোকে ছেড়ে দিলাম, সামনে থেকে সরে যা। মেয়েটি এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে পালিয়ে গেল। জাভিন এবার তানবীর মুখটা দুহাতে তুলে ধরল, ওর ভেজা চোখ দুটো মুছে দিয়ে নরম স্বরে বলল, দুঃখিত জিনিয়া, তোমাকে শান্ত করতে গিয়ে আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছিলাম। চলো এখান থেকে বের হই, এই শহর আমাদের জন্য নয়। জাভিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বাছাবাছি করার মেজাজ তখন ওর পুরোপুরি উধাও। সে শোরুমের ম্যানেজারকে আঙুল উঁচিয়ে ইশারা করে বলল, সবগুলো ড্রেস প্যাক করো, একটাও যেন বাদ না পড়ে। ম্যানেজারে যান হাতে নিয়ে দ্রুত সব ড্রেস প্যাকেট করতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই দামি দামি ব্র্যান্ডের ডজন খানেক শপিং ব্যাগ জাভিয়ানের সামনে হাজির করা হলো। জাভিয়ান কারো দিকে না তাকিয়ে এক হাতে তানবিকে আগলে ধরে অন্য হাতে ব্যাগগুলো নিয়ে গটগট করে মল থেকে বেরিয়ে এলো। পার্কিং লটে দাঁড়িয়ে থাকা কালো রঙের ল্যান্ড রোভারের পেছনের সিটে ব্যাগগুলো ছুড়ে দিয়ে সে তানবিকে সযত্নে সিটে বসিয়ে দিল। নিজে বসার আগে একবার তানবির দিকে তাকালো। তানবি তখনও জানালার দিকে তাকিয়ে আছে, ওর চোখের কোণে লেগে থাকা জল তখনও শুকায়নি। জাভিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে বসলো। ড্রাইভার তখন গাড়ি টান দিল। শপিং মলের সেই কোলাহল আর এলিনা নামের সেই যন্ত্রণাময় স্মৃতিকে পেছনে ফেলে গাড়িটা হাইওয়েতে উঠে পড়ল। মেক্সিকো সিটির ব্যস্ত রাস্তা পার হয়ে গাড়ি যখন খোলা রাস্তার দিকে ধাবিত হলো, জাভিয়ান তানভীর এক হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। শান্ত কিন্তু গভীর স্বরে জাভিয়ান বলল, জিনিয়া, ওটা কেবল একটা নাম ছিল, ওটা তোমার বোন ছিল না। আমি কথা দিচ্ছি যেখানে আমরা যাচ্ছি সেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। সেখানে কোনো নাম তোমাকে কাঁদাতে পারবে না। তানভি কোনো উত্তর দিল না, শুধু জাভিয়ানের হাতের উপর নিজের আঙুলগুলো আলতো করে চেপে ধরল। ওর নীরবতায় বলে দিচ্ছিল এই নিষ্ঠুর পৃথিবীতে জাভিয়ানই এখন ওর একমাত্র ধ্রুবতারা। গাড়িটা হু হু শব্দে বাতাসের বুক চিরে এগিয়ে চলল। দুপাশে রুক্ষ জমি আর ক্যাকটাসের সারি পেরিয়ে সামনে বড় বড় পাহাড়ের আবছা ছায়া দেখা যাচ্ছে। মেঘে ঢাকা সেই পাহাড়ের চূড়াতেই অপেক্ষা করছে ওদের এক টুকরো একান্ত পৃথিবী।
মেক্সিকো সিটির কোলাহল আর বিষাক্ত স্মৃতিগুলো কয়েকশো মাইল পেছনে ফেলে জাভিয়ানের ল্যান্ড রোভার এখন এক নির্জন পাহাড়ি উপত্যকায়, একদিকে আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়া আর অন্যদিকে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি, পাহাড় আর সমুদ্র যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল লাক্সারি রিসোর্ট, দ্য ওশান রিট্রিট। পুরো রিসর্টটি জাভিয়ান আগামী এক সপ্তাহের জন্য বুক করে নিয়েছে। এখানে আজ তারা দুজন ছাড়া আর কোনো পর্যটক নেই। এমনকি রিসর্টের কর্মীদেরও জাভিয়ানের কড়া নির্দেশ দিয়ে রেখেছে, প্রয়োজন ছাড়া এর আশেপাশে না আসে। গাড়িটা রিসর্টের মূল প্রবেশপথে থামতেই ইউনিফর্ম পরা কর্মীরা মাথা নিচু করে দাঁড়ালো। জাভিয়ান নিজেই নেমে তানভীর পাশে দরজা খুলে দিল। সমুদ্রের নোনা বাতাস আর পাহাড়ের শীতল হাওয়া তানভীর অবিন্যস্ত চুলে এসে লাগছে। জাভিয়ানোর হাত ধরে রিসর্টের সবচেয়ে রাজকীয় প্রেসিডেন্সিয়াল সুইটের দিকে নিয়ে গেল। সুইটটি পাহাড়ের একেবারে কিনারায় অবস্থিত। এর বিশাল বারান্দা থেকে তাকালে মনে হয় পা বাড়ালেই গভীর সমুদ্রে আছড়ে পড়া যাবে। ঘরের ভেতরে দামি ফার্নিচার, সুগন্ধি মোম আর নরম আলোর এক মায়াবী পরিবেশ। জাভিয়ান শপিং ব্যাগগুলো ঘরের এক কোণে রেখে তানভীরকে বারান্দায় নিয়ে এলো। নিচে সমুদ্রের ঢেউগুলো পাহাড়ের গায়ে আছড়ে পড়ে সাদা ফেনা তৈরি করছে। জাভিয়ান পেছন থেকে তানভীরকে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক রাখলো। জেনিয়া, তাকাও ওদিকে। ওই যে দিগন্ত, যেখানে সমুদ্র আর আকাশ মিশে গেছে, আজ থেকে ওই আকাশটার মতোই। আমি তোমার পাশে থাকবো। কোনো এলিনা, কোনো ভয় আজ এই সীমানা পার করতে পারবে না। পুরো রিসর্টটা এখন শুধু তোমার আর আমার। তানভীর এক দীর্ঘশ্বাস ফেলে জাভিয়ানের হাতের উপর নিজের হাত রাখলো। এই পাহাড়ের নির্জনতা আর সমুদ্রের গর্জন ওর মনের সব হাহাকার যেন শুষে নিচ্ছে। সে আলতো স্বরে বলল, সবকিছু এত সুন্দর যে আমার ভয় লাগছে। জাভিয়ান, মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন যা চোখ খুলেই ভেঙে যাবে। জাভিয়ান ওর ঘাড়ের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, এটা স্বপ্ন নয় জিনিয়া, এটাই তোমার বর্তমান। আজ থেকে তোমার সব ভয় আমার, আর আমার সবটুকু শান্তি তোমার। জাভিয়ান আলতো করে ওকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলো। ওর চোখে মুখে এক অদ্ভুত নেশা। সে প্যাকেটগুলোর দিকে ইশারা করে বলল, যাও ফ্রেশ হয়ে নাও। আমি চাই আজ রাতে ডিনারে তুমি আমার নিজের হাতে কেনা ওই মেরুন শাড়িটা পরো। আমি তোমার জন্য বারান্দায় ডিনারের ব্যবস্থা করছি। তানভীর ম্লান হেসে ড্রেসটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। জাভিয়ান তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পথের দিকে। ওর মনে তখন এক অস্থির ঈর্ষা। আজ রাতে সে তানভীর মনের সব অন্ধকার মুছে দিয়ে সেখানে নিজের নাম চিরস্থায়ী করে লিখে দেবে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসর্টটিতে রাত নেমেছে এক আদিম নির্জনতা মেখে। বাইরে সমুদ্রের উত্তাল গর্জন আর পাহাড়ের গায়ে আছড়ে পড়া বাতাসের শোষ শব্দ মিলে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। বারান্দায় জাভিয়ান একাই দাঁড়িয়েছিল। আকাশের বুক চিরে রূপালি চাঁদটা সমুদ্রের জলে নিজের প্রতিবিম্ব খুঁজছে। জাভিয়ানের পরনে গাঢ় কালো শার্ট, উপরে দুটো বোতাম খোলা, হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। পকেট থেকে একটা চুরুট বের করেও সে আবার রেখে দিল। মনে পড়ল ওর জিনিয়া ধোয়ার গন্ধ একদম সহ্য করতে পারে না। ঠিক তখনই পেছনে স্লাইডিং ডোরের মৃদু ক্যাচ ক্যাচ শব্দ হলো। জাভিয়ান ফিরে তাকাতেই তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখের পলক ফেলতে ভুলে গেল সে। দরজায় দাঁড়িয়ে আছে তানভি। জাভিয়ানের নিজের হাতে বেছে নেওয়া সেই রক্তিম মেরুন রঙের শাড়িটা জড়িয়েছে সে। স্লিভলেস ব্লাউজের সাথে ওর উন্মুক্ত ফর্সা হাত দুটো চাঁদের আলোয় মোমের মতো চিকচিক করছে। পিঠের ওপর ছড়িয়ে থাকা অবিন্যস্ত ভেজা চুল আর কপালে বসানো একটি ছোট কালো টিপ। এই সাধারণ সাজেই তানভীকে কোনো এক মেঘবতী অপ্সরার মতো লাগছে। জাভিয়ান মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে এগিয়ে এলো। তানভী কিছুটা লজ্জিত হয়ে মাথা নিচু করে নিজের আঙুল দিয়ে শাড়ির পাড় নিয়ে খেলা করছে। জাভিয়ান ওর খুব কাছে এসে দাঁড়ালো। তানভীর গায়ে সেই চিরচেনা সতেজ ঘ্রাণ জাভিয়ানের মস্তিষ্কে মৃদু নেশার জাল বুনছে। জাভিয়ান নিচু স্বরে বলল, আমি জানতাম এই রংটা তোমাকে মানাবে, কিন্তু তুমি যে আমার হিতাহিত জ্ঞান কেড়ে নেবে সেটা ভাবিনি জিনিয়া। তানভীর মুখ তুলে জাভিয়ানের চোখের দিকে তাকাতেই দেখলো সেখানে এক গভীর অধিকারবোধ আর অদমিত তৃষ্ণা। জাভিয়ান আলতো করে তানভীর চিবুক স্পর্শ করে মুখটা একটু উপরে তুলল। তারপর ওর কানের লতির খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজকের এই রাত, এই নির্জন পাহাড় আর ওই অতল সমুদ্র, সবাই সাক্ষী থাকছে যে তুমি কেবলই আমার। পৃথিবীর কোনো শক্তি আজ তোমাকে আমার থেকে আড়াল করার ধীরস্থতা দেখাবে না। জাভিয়ান তানভীর হাত ধরে বারান্দার সেই বিশেষ ডিনার টেবিলের দিকে নিয়ে গেল। টেবিলটি সাদা গোলাপ আর সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো। জাভিয়ান নিজে চেয়ার টেনে তানভীকে বসিয়ে দিল। এরপর সে পাশের সোফা থেকে তার প্রিয় গিটারটি তুলে নিল।
গিটারের তারে আঙুল বুলিয়ে এক অদ্ভুত বিষণ্ণ অথচ সুন্দর সুর তুলল সে। জাভেদ তানভীর চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সারাদিন তো ননস্টপ রেডিওর মতো বকবক শোনাও, আজকে না হয় এই নিস্তব্ধতায় একটা গান শোনাও আমাকে। তানভি কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আমি গান গাইতে পারি না জাভিয়ান, কোনোদিন গাইনি। জাভিয়ান গিটারের তারে আরেকটু টুং শব্দ তুলে গভীর চোখে ওর দিকে তাকালো। ওর কণ্ঠে তখন নেশাতুর এক মাদকতা। সে বলল, সুর মিলুক বা না মিলুক সেটা বড় কথা নয় তানভি, যেভাবে খুশি গাও। আমি সুর শুনতে চাই না, আমি শুধু তোমার ওই গোলাপি ঠোঁটের নড়াচড়া দেখতে চাই। এই পাহাড়ের নির্জনতায় ওটুকুই আমার জন্য যথেষ্ট। মোমবাতির শিখাগুলো পাহাড়ি হাওয়ায় সামান্য কাঁপছে। তানভি চোখ বুজে খুব নিচু আর নরম গলায় প্রথম লাইনটা ধরল, জীবন ছিল নদীর মতো গতিহারা। লাইনটা শোনা মাত্রই জাভেনের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে তানভীর সুরের সাথে একদম নিখুঁতভাবে তাল মিলিয়ে গিটারের সুরে আঙুল চালালো। টুংটাং শব্দে গিটারের সুর যেন পাহাড়ের বুক চিরে সমুদ্রের গর্জনের সাথে মিশে একাকার হয়ে গেল। তানভি এবার আত্মবিশ্বাসের সাথে পরবর্তী লাইনগুলো গাইতে শুরু করলো। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। জাভিয়ান গিটার বাজাতে বাজাতে অপলক দৃষ্টিতে তানভীর মুখের দিকে তাকিয়ে আছে। মোমের আলোয় তানভীর মেরুন শাড়ি আর ওর মুখের স্নিগ্ধতা যেন জাভিয়ানকে কোনো এক স্বপ্নের ঘরে নিয়ে যাচ্ছে। তানভী সুরের মায়ে ডুবে পরবর্তী অন্তরা ধরল, আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, আজ যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া, জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। জাভিয়ান গিটারের রিদমটা একটু পাল্টালো, সুরটা এবার আরো গভীর আর মায়াবী হয়ে উঠল। তানভি যেন গাইতে গাইতে অনুভব করছিল জাভিয়ান সত্যি ওর জীবনে সেই দিশেহারা নদীর মোহনা হয়ে দাঁড়িয়েছে। ও গাইল, গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সমধুর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। শেষের লাইনটা গাইতে গাইতে তানভীর কণ্ঠস্বর একদম মিলিয়ে এলো। বারান্দার নিস্তব্ধতা যেন কয়েকগুণ বেড়ে গেল। জাভিয়ান আলতো করে গিটারটা পাশের সোফায় রেখে দিল, কিন্তু ওর চোখ জোড়া তখনও তানভীর মুখে স্থির হয়ে আছে। সেই দৃষ্টিতে এক অন্যরকম ঘোর, যেন সহস্র বছরের তৃষ্ণা নিয়ে সে তাকিয়ে আছে। জাভিয়ানের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে তানভী কিছুটা অস্বস্তিতে পড়লেও সে মাথা নিচু করে ম্লান হেসে বলল, জানি তেমন একটা ভালো গাইতে পারিনি, বললাম না আমি গান পারি না। জাভিয়ান ওর চেয়ারের হাতলে ভর দিয়ে কিছুটা ঝুঁকে এলো, নেশাতুর চোখে তাকে নিচু স্বরে বলল, তাতে কি, আমি তো তোমার লিপসের মুভমেন্ট দেখছিলাম। কথাটা শোনা মাত্রই তানভি বড় বড় চোখ করে তাকালো। ওর গাল দুটো মেরুন শাড়ির রঙের মতোই লাল হয়ে উঠল। সে অভিমানী সুরে বলল, তার মানে আপনি আমার গান শোনেননি, অথচ আমি গানটি আপনাকে ডেডিকেট করে গাইলাম। জাভিন এবার শব্দ করে হেসে উঠল। ওর এই অকৃত্রিম হাসি খুব কম মানুষই দেখেছে। হাসির রেশটুকু ঠোঁটে রেখেই সে তানভীর আরও কাছে ঘেঁষে দাঁড়ালো। তারপর ওর চিবুকটা আলতো করে স্পর্শ করে গভীর স্বরে বলল, ভুল বুঝলি জিনিয়া, গান তো শোনে কান দিয়ে, আর আমি সেটা শুনেছি, আর তোমার ওই ঠোঁটের নড়াচড়া দেখেছি চোখ দিয়ে। মনের সবটুকু তৃষ্ণা মেটানোর জন্য কান আর চোখ দুটোকেই তো কাজে লাগাতে হয়, তাই না? জাভেনের এই উত্তরে তানভি আর কথা খুঁজে পেল না। জাভেনের কথার মাদকতা আর সমুদ্রের নোনা বাতাস মিলেমিশে ওকে এক অদ্ভুত আচ্ছন্নতায় ঘিরে ফেলল। জাভেন ওর কানের পাশে ঝুলে থাকা একটা অবাধ্য চুলের গোছা সযত্নে কানের পেছনে গুজে দিল। ওর তপ্ত নিঃশ্বাস তানভীর গালে আছড়ে পড়ছে। জাভেন ফিসফিস করে বলল, জিনিয়া, তোমার ওই গানটার লাইনগুলোর মতো আমাদের পরিণয়টাও যেন এই পাহাড়ের মতোই অটল হয়। আজ রাতে তোমাকে অন্য কিছুর চেয়েও বেশি সুন্দর লাগছে। তানভি দেখল জাভিনের চোখের মণি দুটো মোমের আলোয় ঝকঝক করছে। সে অনুভব করলো এই মানুষটার কঠোর আবরণের নিচে এক বিশাল সমুদ্রের মতো ভালোবাসা লুকিয়ে আছে, যা শুধু ওর জন্যই উত্তাল হয়ে উঠেছে। জাভিয়ানের মাদকতাময় কথার ধরনে তানভি লজ্জায় একেবারে আড়ষ্ট হয়ে রইল। আগুনের উত্তাপ ছাড়াই ওর ফর্সা গাল দুটো মুহূর্তে টকটকে লাল হয়ে উঠেছে। জাভিয়ান হুট করেই চেয়ার ছেড়ে দরাজ ভঙ্গিতে উঠে দাঁড়ালো এবং তানভীর দিকে নিজের শক্তপোক্ত হাতটি বাড়িয়ে দিল। ওর চোখের কোণে এক বিচিত্র দীপ্তি ফুটিয়ে জাভিয়ান বলল, চলো জিনিয়া, তোমাকে এমন এক জগতের সাথে পরিচয় করিয়ে দেব যেটা তুমি স্বপ্নেও কল্পনা করনি। আজ এই পাহাড়ের আকাশও আমাদের একান্ত সময়ের জন্য যথেষ্ট নয়।
তানভি কিছুটা দ্বিধা আর রাশি রাশি বিস্ময় নিয়ে ওর হাত ধরলো। জাভিয়ান তাকে নিয়ে রিসোর্টের লিভিং রুমের একটি গোপন লিফটের দিকে এগিয়ে গেল। লিফটে চড়ে ওরা যখন নিচের দিকে নামতে শুরু করলো, তানভি স্পষ্ট শুনতে পাচ্ছিল সমুদ্রের গর্জন ক্রমশ তীব্রতর হচ্ছে। লিফটের ধাতব দরজাটি খুলতেই তানভি এক নিমেষে স্থবির হয়ে গেল। পাহাড়ের পাথুরে পেটের ভেতর দিয়ে এক দীর্ঘ কাঁচকেরা টানেল চলে গেছে সৈয়দ সমুদ্রের ডকিং স্টেশনে। সেখানে রূপালী রঙের এক দানবীয় জলযানের মতো শান্ত হয়ে ভেসে আছে অত্যাধুনিক লাক্সারি সাবমেরিন। তানভি বড় বড় চোখে তাকিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, আমরা কি সত্যি পানির নিচে যাচ্ছি? ওর কণ্ঠে যতটা উত্তেজনা ঠিক ততটাই ভয়ের রেশ। জাভিয়ান ওর ভীরু হাতটা নিজের হাতের মুঠোয় আরো শক্ত করে চেপে ধরলো। আশ্বস্ত করার ভঙ্গিতে সে সাবমেরিনের ভেতরে পা রেখে বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই জেনিয়া, পৃথিবীর কেউ জানবে না আমরা এখন কোথায়। এই অতল নীল জলের নিচে আর শুধু তুমি আর আমি, বাকি সব তুচ্ছ। সাবমেরিনের ভেতরে ঢুকতেই তানভীর মনে হলো সে কোনো রাজকীয় স্যুটে ঢুকে পড়েছে। ওর একপাশের দেওয়ালগুলো সম্পূর্ণ স্বচ্ছ, বিশেষ ধরনের কাচের তৈরি। জাভিয়ান কন্ট্রোল প্যানেলের একটি বোতাম চাপতেই সাবমেরিনের ভারী হাঁসটি যান্ত্রিক শব্দে বন্ধ হয়ে গেল। এরপর ধীরে ধীরে সেটি সমুদ্রের অতল গহ্বরে ডুব দিতে শুরু করলো। ওরা যত গভীরে যাচ্ছে বাইরে এসে তত বেশি রহস্যময় হয়ে উঠেছে। সমুদ্রের নীল রং ক্রমশ গাঢ় থেকে ঘন নীল হয়ে ধরা দিচ্ছে। কাচের ওপাশে হাজারো রঙিন সামুদ্রিক মাছ আর বিচিত্র প্রবালের শাড়ি যেন নিত্যরত। তানভি মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে কাচের দেওয়ালে হাত রাখলো। সাবমেরিনের ভেতরের মৃদু নীল আলোয় ওর মেরুন শাড়িটা তখন এক বিষণ্ণ অথচ মায়াবী রূপ নিয়েছে। ঠিক তখনই তানভীর মুখটা ম্লান হয়ে এলো। সে জাভিয়ানের দিকে তাকিয়ে খুব মিনতি ভরা গলায় বলল, জাভিয়ান, আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। মনটা কেমন যেন আনচান করছে। একটু ফোনে কথা বলিয়ে দেবেন প্লিজ? জাভিয়ান এক মুহূর্তে স্থির হয়ে দাঁড়ালো। ওর তীক্ষ্ণ দৃষ্টিতে এক মুহূর্তের জন্য কাঠিন্য ফুটে উঠলেও পরক্ষণেই তা কোমল হয়ে গেল। সে তানভীর খুব কাছে এসে ওর কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, তানভি, আমরা এখানে এসেছি শুধু নিজেদের জন্য। আমি চাইছি এই কয়েকটা দিন তুমি তোমার পুরনো সব আতঙ্ক আর দুশ্চিন্তা থেকে একদম দূরে থাকো। আমি আমার ফোন থেকে সিম খুলে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে এসেছি, যাতে কোনো কিছুই আমাদের এই শান্তিতে ব্যাঘাত না ঘটাতে পারে। তানভি কিছু বলতে গিয়েও থেমে গেল। জাভিন ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে পূর্ণ অধিকার নিয়ে বলল, ভয় পেও না, এখান থেকে ফিরে গিয়ে আমি নিজে তোমাকে বাংলাদেশে নিয়ে যাব। তুমি তোমার বাবা মায়ের কাছে যাবে। কিন্তু এখন, শুধু এখনকার জন্য বাইরের পৃথিবীটাই ভুলে যাও জিনিয়া। কথাটা শেষ করেই জ্যাভেন এক হাত দিয়ে তানভীর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সমুদ্রের তলার এই গহীন নিস্তব্ধতায় জ্যাভেনের তপ্ত নিঃশ্বাস তানভীর কানে আছড়ে পড়ছে। নীলচে আলোয় জাভিনের চোখ দুটোকে এক আদিম শিকারীর মতো লাগছে, যে তার সবচেয়ে দামি রত্নটিকে আজ চিরতরে নিজের করে নিতে চায়। সাবমেরিনটি এখন সমুদ্রের কয়েকশো ফুট গভীরে। চারিদিকে স্বচ্ছ গাছের ওপাশে গাঢ় নীল জলরাশি এক অন্য জগতে জন্ম দিয়েছে। সাবমেরিনের ভেতরের আলো আরো নিস্তেজ হয়ে এলো। এখন সেখানে শুধু মৃদু নীল আর সোনালি আলোর খেলা। জ্যাভেনের বলিষ্ঠ বাহু তানভীর কোমরে সর্পিল বন্ধনের মতো জড়িয়ে আছে। জ্যাভেনের শরীরের উষ্ণতা তানভীর পাতলা মেরুন শাড়ির ভাঁজ ভেদ করে ওর ত্বকে এসে থামছে। তানভী অনুভব করলো ওর হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় আজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে। জাভিন ওর কাঁধে মুখ গুজে দিয়ে খুব গভীর এক টান দিল। তানভীর গায়ের তাজা গোলাপের আর ভেজা চুলের ঘ্রাণে জাভিনের দীর্ঘদিনের সংযম আজ তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। সে ফিসফিস করে বলল, জিনিয়া, তুমি কি জানো এই গভীর সমুদ্রের একটা অদ্ভুত শক্তি আছে, যে সব শব্দ শুষে নেয়, সব অস্থিরতা শান্ত করে দেয়। কিন্তু আমার ভেতরের এই ঝড়টা কেন শান্ত হচ্ছে না বলতে পারো? তানভি কাঁপা কাঁপা হাতে জাভেনের শার্টের হাতা খামচে ধরল। ওর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, শুধু এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জাভেন আলতো করে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মোমের আলোর মতো নীল আলোয় তানভীর মুখটা এখন এক অপার্থিব সৌন্দর্যে ঝলমল করছে। ওর টকটকে লাল ঠোঁট দুটো ভয় আর লজ্জায় সামান্য কাঁপছে। জাভেন ওর এক হাত তানভীর গালে রাখলো। ওর বুড়ো আঙুল দিয়ে তানভীর নিচের ঠোঁটটা আলতো করে স্পর্শ করে সে মাতাল গলায় বলল, আমি নিজেকে অনেক আটকে রেখেছিলাম জিনিয়া। ভেবেছিলাম তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোমাকে স্পর্শ করব না। কিন্তু আজ, আজ এই নির্জনতায় তোমার এই মেরুন শাড়ি আর চোখের ওই মায়া আমাকে বিদ্রোহী করে তুলেছে। তানভি জাভিনের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো হিংস্রতা নেই, আছে শুধু এক সর্বগ্রাসী ভালোবাসা। সে অস্ফুট স্বরে বলল,
জাভিয়ান, আমি কথাটা শেষ করার সুযোগ পেল না তানভি। জাভিয়ান ঝড়ের গতিতে ওর মাথাটা নিজের হাতের মুঠোয় নিয়ে এলো এবং ওর ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। এক দীর্ঘ প্রতীক্ষিত চুমু, যাতে মিশে আছে মাসের পর মাস ধরে জমানো তৃষ্ণা, অধিকার আর ভালোবাসা। তানভীর সারা শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সাবমেরিনের সেই সুনির্ভর কেবিনে এখন ফুটে উঠল আদিম কামনার এক গাঢ় আন্তরিক আভা। বাইরে অতুল সমুদ্রের কৃষ্ণগহ্বর, আর ভেতরে জাভেনের দুই চোখে জ্বলছে এক হাই লিবিডোর তৃষ্ণার অনল। তানভীর মেরুন শাড়ির প্রতিটি ভাঁজ আজ ওর কম্পিত শরীরের রেখাগুলোকে যেন আরো স্পষ্ট করে তুলছে। দৃশ্যটা অনেকটা আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মাঝে এক শুভ্রপদ্ম দগ্ধ হওয়ার প্রতীক্ষায় প্রহর গুনছে। জাভিন ওর খুব কাছে এসে ওর কানের লতিতে দাঁত দিয়ে মৃদু কামড় বসালো। ওর তপ্ত নিঃশ্বাস তানভীর ঘাড়ের রক্তনালীগুলোতে লাভার মতো উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। জাভিন এক গভীর ও নেশাতুর স্বরে ফিসফিস করে বলল, আর কত মাস তুমি তোমার এই পবিত্র অক্ষত ভার্জিনিটি নিয়ে আমার সামনে ঘুরে বেড়াবে জিনিয়া? দিনের পর দিন তুমি তোমার এই মায়াবী রূপ দিয়ে আমায় অঘোষিতভাবে সিডিউস করছো, অথচ তোমাকে পূর্ণাঙ্গভাবে ছুঁতে না পারার যন্ত্রণায় আমি প্রতি রাতে দগ্ধ হয়েছি। আজ এখানে আমাদের মাঝে কোনো পর্দা নেই, কোনো বাধা দেওয়ার মতো তৃতীয় সত্তা নেই। জাভেনের কর্কশ আঙুলগুলো যখন তানবীর কোমরের কাছে মেরুন শাড়ির কুচিতে স্পর্শ করলো, তানবী এক তীব্র শিহরণে চোখ বুজল। ওর ভেতরটা এক অজানা আচ্ছন্নতায় ভেঙে পড়ছে। জাভিয়ান কোনো নমনীয়তা না দেখে এক অবাধ্য হ্যাঁচকা টানে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। শাড়িটা এক পরাজিত সাপের মতো ওর শরীর বেয়ে নিচে গড়িয়ে পড়ল। উন্মুক্ত হয়ে পড়ল তানভীর শ্বেতশুভ্র নাভি আর কোমরের মোহময়ী ভাঁজ। জাভিয়ান ওর শক্ত হাতটা তানভীর মসৃণ উদয়ের ওপর স্থাপন করে সজোরে চেপে ধরল, যেন ওই কোমল অবয়বটি আজ ওর পেশিবহুল হাতের চাপে চুরমার হয়ে যাবে। ব্লাউজের সূক্ষ্ম ফিতেগুলো জাভিয়ানের আঙুলের চাপে খুলে গেল। ওর বলিষ্ঠ হাতের বুনো খেলায় তানভী ব্যথায় আর এক অদম্য সুখে ডুকরে উঠল। জাভিয়ান তানভীর ঘাড়ে সেই স্পর্শকাতর ভাঁজে নিজের তৃষ্ণার্ত ওষ্ঠাধর ডুবিয়ে দিয়ে এক প্রকার নিষ্ঠুর আচ্ছাদনে মত্ত হল। জাভিয়ানের স্ট্যামিনা আর দেহের সেই বুনো সুবাসে তানভী তখন হিতাহিত জ্ঞান শূন্য। জাভিয়ান ওকে পাজকোলে করে তুলে নিয়ে বিছানার নরম গদিতে এক প্রকার আশ্রে ফেলল। তানভী হাঁপাচ্ছিল, ওর চোখ দুটো ভয় এবং আবেশে ঝাপসা হয়ে আসতে। সে অস্ফুট স্বরে বলল, জাভিয়ান, আমার খুব ভয় করছে, আমি নিতে পারছি না। জাভিয়ানের উপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ওর সুঠাম দেহের ভারে। তানভীকে পিষে ফেলে সে ওর চোখের দিকে তাকিয়ে গুমড়ে ওঠা স্বরে বলল, তোমার ওই অতিরিক্ত উত্তেজনার অজ্ঞান হয়ে যাওয়ার অসুখটা আজ আমি সারিয়ে তুলব জিন্নিয়া। তোমার এই ভয়টা আজ আমি আমার পুরুষত্ব দিয়ে জয় করবই। জাভেনের পৌরষদীপ্ত হাত দুটো যখন তানভীর দেহের প্রতিটি সংগোপন বাক্যে চুরমার করে দেওয়ার নেশায় উন্মাদনায় মেতে উঠল, ঠিক তখনই ক্রাক করে একটি বিকট ধাতব শব্দে পুরো সাবমেরিনটি এক ভয়াবহ ঝাঁকুনিতে কেঁপে উঠল। কেবিনের সেই কামনাময় নীল আলো নিভে গিয়ে মুহূর্তেই রক্তবর্ণের এমার্জেন্সি সাইরেন বেজে উঠল। জাভিয়ান থেমে গেল। ওর ঘাড়ের রক্তনালীগুলো তখনও উত্তেজনায় ফুলে আছে, চোখে তখনও সেই অবদমিত কামনা। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা ওকে স্থির করে দিল। সাবমেরিনের ভেতরে তখন এক বিভীষিকাময় লাল আলোর নাচানাচি। এমার্জেন্সি সাইরেনের তীক্ষ্ণ শব্দ কানের পর্দা ছিঁড়ে ফেলতে চাইছে। ভালোবাসার রাতে সেই উত্তপ্ত আগ্নেয়গিরি এক লহমায় হিমশীতল আতঙ্কে রূপ নিয়েছে। জাভিনের শরীরের পেশিগুলো তখনও উত্তেজনায় কাঁপছে, কিন্তু ওর মস্তিষ্ক এখন দাবার চালের মতো ক্ষিপ্ত। বিছানার ওপর প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা তানভী ভয়ে কুঁকড়ে গেল। সে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে ডাকল, জাভিয়ান, কি হচ্ছে এসব? জাভিয়ান এক মুহূর্ত নষ্ট না করে মেঝে থেকে ওর মেরুন শাড়ি তুলে তানভীর দিকে ছুড়ে দিল। ওর কণ্ঠে তখন এক কঠোর কমান্ডারের সুর, দ্রুত নিজেকে ঢেকে নাও জিনিয়া, ইঞ্জিন রুমের প্রেসার ভালভ ফেটে গেছে, আমাদের হাতে সময় খুব কম। জাভিয়ান কন্ট্রোল প্যানেলের দিকে ছুটে গেল। ওর আঙুলগুলো বিদ্যুতের গতিতে সুইচ টিপছে, কিন্তু সাবমেরিনের মেইন কম্পিউটার বারবার রিবুট নিচ্ছে। সাবমেরিনটি এখন ধীরে ধীরে উল্টো দিকে কাত হচ্ছে। বাতাসের আর্দ্রতা বেড়ে গেছে, যার মানে হলো কোথাও লিক হয়েছে এবং ভেতরে পানি ঢুকতে শুরু করেছে। তানভী শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে কাঁপতে কাঁপতে জাভিনের পাশে এসে দাঁড়ালো। ও দেখলো জাভিনের কপাল বেয়ে ঘাম ঝরছে। যে মানুষটা একটু আগেও কামনার আগুনে জ্বলছিল, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জাভিয়ান দাঁতে দাঁত চেপে ম্যানুয়াল লিভারটা টানার চেষ্টা করতে করতে গর্জে উঠল, ড্যামিট, হাইড্রো সিস্টেম জ্যাম হয়ে গেছে। জিনিয়া, সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটটা বের করো, জলদি।
হঠাৎ এক বিকট শব্দে সাবমেরিনের পিছনের দিকে একটা পাইপ ফেটে গিয়ে বরফ শীতল নোনা পানি ভেতরে ঢুকতে শুরু করলো। পানির তোড়ে তানভি ছিটকে যেতে নিলে জাভিয়ান এক হাতে ওকে ধরে নিজের বুকের সাথে চেপে ধরলো। জাভিয়ান তানভীর চোখে চোখ রেখে খুব শান্ত কিন্তু ভারী গলায় বলল, ভয় পেও না, আমি থাকতে সমুদ্রের এই নোনা জল তোমাকে ছুতে পারবে না। আমরা ম্যানুয়াল হ্যাচ দিয়ে বের হব। বুক ভরে শ্বাস নাও জিনিয়া, কারণ আমাদের এখন কয়েক সেকেন্ডের জন্য ডুব দিতে হবে। তানভি দেখলো জাভিয়ানের চোখে সেই আদিম শিকারীর তেজ এখনো ম্লান হয়নি। সে জাভিয়ানের শার্টটা শক্ত করে খামচে ধরলো। সাবমেরিনের ভেতর তখন কোমর সমান পানি। জাভিয়ান যান্ত্রিক হ্যাচটা খোলার জন্য সর্বশক্তি নিয়োগ করলো। লোহার সেই ভারী চাকাটা যখন ধীরে ধীরে ঘুরতে শুরু করলো, জাভিয়ান তানভীর কপালে এক শেষ চুমুকে ফিসফিস করে বলল, রেডি হও, আমাদের বাসর আজ সমুদ্রের গভীরেই হবে, তবে সেটা জীবনের জন্য লড়াই করে। এক ধাক্কায় হ্যাচটা খুলে গেল আর হুড়মুড় করে সমুদ্রের বিশাল জলরাশির ভেতর ঢুকে পড়ল। এক নিমিষেই সব অন্ধকার হয়ে গেল। সমুদ্রের সেই অতল অন্ধকার আর বরফ শীতল নোনা জলের সাথে জমে মানুষে লড়াই করে অবশেষে ভেসে উঠল জাভিয়ান। এক হাতে নিথর প্রায় তানবিকে বুকের সাথে লেপ্টে ধরে, অন্য হাতে সে দক্ষ সাঁতারের মতো ঢেউ কেটে এগিয়ে চলল তীরের দিকে। চাঁদের আলোয় সমুদ্রের নোনা জল জাভিয়ানের পেশিবহুল পিঠে চকচক করছে। দীর্ঘ সংগ্রামের পর যখন সে তানবিকে নিয়ে বালুকাময় তটে এসে পৌঁছালো, তখন দুজনেই হাঁপাচ্ছে। রিসর্টের কর্মীরা ততক্ষণে খবর পেয়ে টর্চ আর কম্বল নিয়ে ছুটে এসেছে, কিন্তু জাভিয়ান কাউকে কাছে ঘেঁষতে দিল না। এক ঝটকায় নিজেই তানবিকে পাজকোলা করে তুলে নিল। তানভীর ভেজা মেরুন শাড়িটা এখন আর শরীরের সাথে দ্বিতীয় চামড়ার মতো লেপ্টে আছে। শাড়ির পাতলা আবরণ যেন তানভীর শরীরের প্রতিটি ভাঁজকে আরো প্রলুব্ধকর করে তুলেছে। ভেজা চুল থেকে চুইয়ে পড়া পানি ওর উন্মুক্ত বুকের খাঁজে গিয়ে পিষছে। জাভিয়ান যখন তানভীকে নিয়ে রিসর্টের করিডোর দিয়ে নিজের রুমের দিকে হাঁটছিল, ওর ভেতরে তখন অন্য এক ঝড় শুরু হয়েছে। সমুদ্রের সেই মৃত্যুর শীতলতা মুহূর্তে কামনার তীব্র দাবানলে রূপ নিল। রুমের ভেতরে ঢুকে লাথি মেরে দরজা বন্ধ করে দিল জাভিয়ান। বিছানায় তানবিকে শুয়ে দিতেই দেখল মেয়েটা ক্লান্তিতে আর ঠান্ডায় কাঁপছে। ওর আধভোজা চোখের মায়া আর এই ভেজা শরীরের দৃশ্য জাভিয়ানের সেই স্ট্যামিনাকে আবার জাগিয়ে তুলল। জাভিয়ানের ইচ্ছে করছিল এখনই ওই ভেজা শাড়িটা সরিয়ে দিয়ে নিজের তপ্ত শরীরের ছোঁয়ায় তানভীর শরীরের প্রতিটি বিন্দুকে দগ্ধ করে দিতে। কিন্তু জাভিয়ান থমকে গেল। তানভীর ফ্যাকাশে মুখ আর ওর অসহায় অবস্থা দেখে নিজের ভেতরকার পশুকে সে অতি কষ্টে শিকল পরালো। এখন যদি সে নিজের লিবিডোর বশবর্তী হয়, তবে সেটা ভালোবাসা নয়, পাশবিকতা হবে। জাভিয়ান এক ঝটকায় ফিরে দাঁড়িয়ে দ্রুত পায়ে বারান্দায় চলে এলো। ওর বুকটা তখন ধপধপ করছে। ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলো। হাত কাঁপছে ওর। একটা সিগারেট ধরিয়ে লম্বা এক টান দিল সে। কিন্তু এক স্ট্রোকে ওর অস্থিরতা কমলো না। একের পর এক সিগারেট পুড়িয়ে ছাই করতে লাগলো জাভিয়ান। বারান্দার রেলিংটা শক্ত করে ধরে সে সমুদ্রের দিকে তাকালো। নিকেটনের ধোঁয়া ফুসফুসে ঢুকলেও জাভেনের মস্তিষ্ক তখনও ঘুরপাক খাচ্ছে তানভীর ওই ভেজা মেরুন শরীরের মানচিত্র। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, ফাক, নিজেকে কন্ট্রোল করা এত কঠিন কেন? তোমাকে এভাবে দেখলে আমার মাথা ঠিক থাকে না। বারান্দায় যখন সিগারেটের ধোঁয়ার কুণ্ডলী তৈরি হচ্ছে, তখন রুমের ভেতরে তানভী ধীরে ধীরে চোখ মেলল। সে দেখল বারান্দায় জাভিয়ানের সেই চওড়া পিঠ আর তার হাতে জ্বলন্ত সিগারেট। এই বিপদের মুখে জাভিয়ান যেভাবে তাকে আগলে রেখেছে, সেটা ভেবে তানভীর মনে ভয়ের চেয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। বারান্দায় নিকোটিনের ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে জাভিয়ান তখনও সমুদ্রের দিকে তাকিয়ে। ওর প্রতিটি নিঃশ্বাসে অস্থিরতা। তানভী ঘরের ভিতর থেকে পা টিপে টিপে বারান্দার দরজায় এসে দাঁড়ালো। ভেজা মেরুন শাড়িটা বদলায়নি এখনো। ওর ভেজা চুলগুলো তখনও পিঠের উপর ছড়িয়ে আছে। তানভীর পায়ের শব্দ পেতেই জাভিয়ান সিগারেটটা ঠোঁটে চেপে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওর চোখ দুটো তখনও লালচে হয়ে আছে। সেই পৈশাসিক কামনার রেশ এখনো পুরোপুরি কাটেনি। তানভীকে দেখেই জাভিয়ান কর্কশ্বরে বলে উঠল, জামা কাপড় পাল্টে শুয়ে পড়ো। আর শোনো, আজকের রাতটা আমার থেকে যতটা পারো দূরত্ব বজায় রাখো। আজকে আমার কাছে এসো না। জাভিয়ানের কণ্ঠস্বরে এক অদ্ভুত কাঠিন্য আর নিজেকে দমিয়ে রাখার লড়াই। সে আবার সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কাল ভোরে আমরা পাহাড়ে ঘুরতে যাব, এখন গিয়ে ঘুমাও। তানভীর থমকে দাঁড়িয়ে গেল। জাভিয়ানের এই অস্বাভাবিক আচরণ আর নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা দেখে ওর হঠাৎ করেই ভ্যালেরিয়ার কথা মনে পড়ে গেল। ভ্যালেরিয়া ওকে বলেছিল যে জাভিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করতে মেডিসিন নেয়। বিশেষ করে যখন তানভী আশেপাশে থাকে, তখন নিজের ভেতরের পশুকে আটকে রাখতে জাভিয়ানকে কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়।
তানভীর বুঝতে পারলো আজ সাবমেরিনে সেই ঘনিষ্ঠ মুহূর্ত, আর তারপর সমুদ্রের নোনা জলে ভেজা শরীরে ওকে দেখে জ্যাভিনের সেই অবদমিত আকাঙ্ক্ষাগুলো এখন বিস্ফোরণের মুখে। জাভিয়ান যে ওকে ঘরে যেতে বলেছে, সেটার আগে নয়, বরং তানভীরকে নিজের হাত থেকে বাঁচানোর জন্য। তানভীর এক পা বাড়িয়ে জাভিয়ানের একদম পাশে এসে দাঁড়ালো। জাভিয়ান দাঁতে দাঁত চেপে রেলিংটা শক্ত করে ধরলো। ওর হাতের শিরাগুলো ফুলে উঠেছে। জাভিয়ান গড়গড় করে বলল, শুনতে পাওনি আমি কি বলেছি? ভেতরে যাও। তানভীর ডরহীন চোখে জাভিনের দিকে তাকালো। সে নরম গলায় বলল, আপনি আবার ওই মেডিসিন নিয়েছেন তাই না? নিজেকে কেন এইভাবে কষ্ট দিচ্ছেন? জাভিন এবার ঘুরে দাঁড়ালো। ওর চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। সে সিগারেটে আর একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে তানভীর দিকে এক কদম এগিয়ে এলো। ওর তপ্ত নিঃশ্বাস তানভীর কপালে লাগছে। জাভিন নিচু কিন্তু ভয়ানক স্বরে বলল, তুমি কি জানো তুমি কিসের সাথে খেলছো? আমার এই ধৈর্য সুতোর মতো পাতলা হয়ে গেছে জিনিয়া। মেডিসিন আজ কাজ করবে না। তোমার এই মায়া ভরা মুখ আর আমার এই তৃষ্ণা তোমাকে চুরমার করে দেওয়ার জন্য আমার এই হাত দুটো কাঁপছে। এখনো বলছি চলে যাও। জাভিনের সেই তপ্ত নিঃশ্বাস আর নিজেকে দমন করার আপ্রাণ লড়াই তানভীরকে আজ এক অদ্ভুত সাহসী করে তুলল। সে জানতো এই মানুষটা তাকে আগলে রাখার জন্য নিজের ভেতরের আদিম সত্তার সাথে যুদ্ধ করছে। তানভীর আর এক মুহূর্ত সময় নিল না। সে জাভেনের কথার মাঝেই পায়ের আঙুলে ভর দিয়ে উঁচিয়ে উঠে জাভেনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জাভিয়ান প্রথমে বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে গেল। ওর হাতে জ্বলন্ত সিগারেটটা অজান্তে আঙুলের ফাঁক দিয়ে নিচে পড়ে গেল। কয়েক মুহূর্তেই সেই অসারটা কাটার পরই জাভিয়ানের ভেতরে সেই লিবিডো যেন শিকল ছিঁড়ে বেরিয়ে এলো। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। জাভিয়ান বাঘের মতো গর্জে উঠে এক ঝটকায় তানভীরকে বারান্দার রেলিংয়ের সাথে ঠেসে ধরল। ওর বলিষ্ঠ দুই হাত তানভীর কোমর আর ঘাড় এমনভাবে আঁকড়ে ধরল যেন সে তাকে নিজের শরীরের ভেতরে মিশিয়ে নিতে চায়। জাভিয়ানের চুম্বন আর কোমল রইল না, তা হয়ে উঠল এক বিধ্বংসী আক্রমণের মতো। তানভীর নরম ওষ্ঠাধর সে নিজের দন্তের নিচে পিষ্ট করতে লাগলো। রেলিংয়ের ওপর তানভীর পিঠটা চেপে বসায়। ও ব্যথায় সামান্য কুঁকড়ে উঠল, কিন্তু জাভিনের সেই উন্মাদনা ওকে এক অন্য জগতের মাদকতায় ভাসিয়ে নিয়ে গেল। জাভিন ওর ঠোঁট সরিয়ে নিয়ে তানভীর ঘাড়ের কাছে নিজের দাঁত বসিয়ে দিল। এক দীর্ঘ গঙ্গানির মতো শব্দ বেরোলো ওর গলা দিয়ে। জাভিয়ানের সেই চুম্বনের তীব্রতায় তানভীর দম বন্ধ হয়ে আসছিল। ওর মনে হচ্ছিল জাভিয়ান যেন আজ ওকে নিঃশেষ করে ফেলবে। রেলিংয়ের সাথে পিষ্ট হওয়া তানভীর শরীরটা জাভিয়ানের অমানসিক শক্তির চাপে নীল হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু ঠিক যখন উত্তেজনার পরও চূড়ান্ত সীমায় পৌঁছেছে, যখন জাভিয়ানের হাত দুটো শাড়ির গভীরে আরও নিষ্ঠুর হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, ঠিক তখনই জাভিয়ান নিজেকে এক ঝটকায় সরিয়ে নিল। ওর বুকের ধকধকানি আর দ্রুত নিঃশ্বাসের শব্দে নিস্তব্ধ বারান্দাটা যেন কাঁপছে। জ্যাভেন রেলিংয়ে দুই হাত দিয়ে ঝুঁকে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওর কপালের রগগুলো এখনো ফুলে আছে, ঘাড়ের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে আছে। নিজেকে নিয়ন্ত্রণ করার এই যে অমানসিক যুদ্ধ, যেটা জ্যাভেনের মুখাবয়বে ভয়ানক এক রূপ নিয়েছে। তানভি অগোছালো অবস্থায় দাঁড়িয়ে ধুঁকছিল। ওর ঠোঁট দুটো জাভিনের দংশনে সামান্য ফুলে লাল হয়ে আছে। সে অবাক হয়ে জাভিনের দিকে তাকালো। জাভিয়ান সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু তানভীর দিকে এক মুহূর্তের জন্য তাকালো না। সে জানে এই মুহূর্তে তানভীর ওই বিধ্বংস রূপ দেখলে সে আর কোনো নীতি বা মেডিসিনের তোয়াক্কা করবে না। সে ঘড়ঘড়ে গলায় বলল, যথেষ্ট হয়েছে জিনিয়া, ভেতরে যাও, এক্ষুনি বিছানায় গিয়ে শুয়ে পড়ো। তানভি কিছু বলতে চাইল, কিন্তু জাভিয়ান হাত তুলে ওকে থামিয়ে দিল। ওর স্বরে এখন বরফ শীতল গাম্ভীর্য। একদম কোনো কথা নয়। আমি নিজেকে কতটুকু আটকে রেখেছি তা তুমি কল্পনাও করতে পারবে না। আমার ধৈর্যের পরীক্ষা আর নিও না। যাও গিয়ে ঘুমাও, কাল ভোরে আমাদের পাহাড়ে উঠতে হবে। তানভি বুঝতে পারলো জাভিয়ান আজ ইচ্ছে করেই থেমে গেছে। সে চায় না এই উত্তেজনার মাথায় তানভির সাথে এমন কিছু করতে যা তানভি সহ্য করতে পারবে না। জাভিয়ানের এই সংযম যেন ওর ভালোবাসার চেয়েও বেশি গভীর মনে হলো তানভীর কাছে। তানভী ধীর পায়ে রুমের ভেতরে চলে গেল। জামা কাপড় পাল্টে বিছানায় শুয়ে সে বারান্দার দিকে তাকিয়ে রইল। দেখলো জাভিয়ান আবার একটা সিগারেট ধরিয়েছে। আগুনের লাল বিন্দুটা অন্ধকারে ধিক ধিক করে জ্বলছে। জাভিয়ান সারা রাত আর রুমে ঢুকলো না। সে বারান্দার ওই ঠান্ডা বাতাসে নিজের ভেতরের উত্তপ্ত লাভাকে শান্ত করার চেষ্টা চালিয়ে গেল। ভোরের আলো যখন সমুদ্রের বুকে উকি দিতে শুরু করলো, তখন জাভিয়ান রুমে ঢুকলো। ও দেখলো তানভী অঘরে ঘুমাচ্ছে। জাভিয়ান ওর কপালে খুব আলতো করে একটা স্পর্শ দিয়ে বিড়বিড় করে বলল, জিনিহা, তোমার প্রতি আমার এই ডিজায়ার কোনোদিনও শেষ হবে না, কিন্তু আমি তোমাকে জয় করতে চাই তোমার ভয় ছাড়া।